এলজিবিটি কিউ কমিউনিটি নিয়ে অনেকদিন ধরে তাদের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে অ্যাক্টিভিস্ট। একজন আমাকে ওই জুলাইয়ের আন্দোলনের আগে একটা কথা বলেছিলেন, মানে কোন একটা প্রস্তাবনা, আমার কাছে এটা খুবই অড লেগেছে এবং তার সাথে আমি তাকে তো একটু রুড ব্যবহার করেছিলাম যে আপনি কি মনে করেন যে এটা আমার মানে ওই ইয়ে নিয়ে একটা একটা আর্থিক একটা বিষয় আমাকে বলছিলেন, আমার খুব বিরক্তই লেগেছে যে আমি যতটুকু করি একটা ভিন্ন ওরিয়েন্টেশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাদের তাদের ব্যাপারে কথা বলা তো একটা বীরত্বের কিছু না, এটা তো একটা কাজ, আমার নাগরিক অধিকার হিসেবে আমি করি সেখানে পরে আমি বুঝলাম যে আচ্ছা এই এই প্ল্যানটা অনেক দিন ধরে হয়েছে এবং ওই সূত্র ধরেই আমি অনেক খোঁজার চেষ্টা করছি। যখন তাদের ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে এই এই আন্দোলনটাকে পুঁজি করে এটাকে এইভাবে ছড়ানো, মানে এটা সোজা সাপটা প্রোপাগান্ডা, আমার তখন এটা খুবই অস্বস্তিকর লেগেছে যে তোমরা জানতে কিভাবে কিভাবে তৈরি করা হচ্ছে, তুমি নিজের দেশ জেনে শুনে ট্রেনিং নিয়ে নিয়ে কেমনে তুমি এটা এক্সিকিউট করবা এটা জেনে তুমি এটা করছো, তার মানে তোমার চেয়ে বড় রাজাকার তো আর কেউ নাই। না। আমি ভারতের দু একটা টিভি চ্যানেলে আমাকে ডাকতেন অনেক সময় এই জুলাই আন্দোলনের পরে, আমি কিছু কিছু জায়গায় না জেনেই গিয়েছি, তারা খুব পরিচিত চ্যানেল। তো আমার পরে মনে হলো যে আরে আমি কাদের এখানে যাচ্ছি, সে আমি স্ক্রিনে নেই, অন্য সময় দেখে আমার দেশে গালাগালি করতেছে সরাসরি, একদম খুব পরিচিত একজন সাংবাদিক, সে আমার বন্ধু হয়। আমি তখন তাকে বিনয়ের সাথে বলেছি তোমার সাথে আমার, আমি কলকাতার উপরে খুব ঋণী, কিন্তু তোমার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু আমি তোমার চ্যানেলে গিয়ে আমি আমার দেশের বিরুদ্ধে তুমি তুমি অপমান করে কথা বলো, তুমি ওই অপমান আমার এগেনস্টে আমার বাংলাদেশের একজন সমন্বয়কে অপমান করতে গিয়ে তোমরা বাংলাদেশ নিয়ে অপমান করো, তখন ওটা আমি আমার অপমান হিসেবেই দেখি। তুমি যখন মোহাম্মদ ইউনুসকে বকাই দিচ্ছ, আমি তখন ওইখানে থাকলে স্ক্রিন ওটা আমাকেই তুমি বকা দিচ্ছ, কারণ সে আমার দেশের একজন যাই হোক অফিসিয়ালি তো সে আমার দেশের এখন প্রধান উপদেষ্টা। তো এগুলো তো হচ্ছে একটা আমাদের কমন বোধ, আমি বলতেছি না যে আমি খুব অনেকে বলবে যে তুমি টাকা পাও নাই বলে এই করতেছো। আমি অনেকগুলো চ্যানেল থেকে আমাকে বলেছে, কিন্তু আমি যাইনি কেন, আমি দেখি যে তাদের যে নিউজের অথেন্টিসিটি এবং স্টাইল গুলি আমার স্ট্যান্ডার্ডে যায় না। সাংবাদিকতার, হ্যাঁ আমি হ্যাঁ। তো দেখেন আপনি তো একজন সাংবাদিক হিসেবে আপনি জান নাই, আমি তো অ্যাক্টিভিস্ট, আমার তো আর ব্যারিয়ার নাই, আমি তো সাংবাদিক না, আমার আমার কোনো এথিক্যাল ওইভাবে মানে জার্নালিজমের এথিক্স মেনে চলার ইয়েই নাই, মানে ব্যারিয়ার নাই। তারপরে আমার এটা তো বেসিক বিষয়, অনেকে বলবে আচ্ছা তুমি আমেরিকা তোমার টাকা দেয় নাই, তোমার আমেরিকা আমার টাকা দেয় না আমার ভিসা দিয়ে, মানে কথার অনেকে অনেক কিছু নিয়ে ইয়ে তোলেন, মূল জায়গাটা হচ্ছে যে দেশপ্রেম যদি না থাকে, দেশপ্রেমটা কি দায়িত্ব, এটা এমন কোনো পুস্তক না যে জাতীয় সঙ্গীত গায়ে আমি দেশপ্রেমিক হয়ে গেলাম। এটা আমার উপত্যকার মানুষ, ওই উপত্যকাতে আমি তো নেমো খারাম একটা কথা আছে, এটা তো হইতে ওই উপত্যকার মানুষ আমার বড় করছে, আমি যে বিদ্যালয়ে পড়ছি বলেন তাই এটা সরকারি অর্থায়নে না, এই টাকাটা কোথায়, শিক্ষকদের বেতন কোথা থেকে আসছে, ওই ওই দেশের কৃষকের ট্যাক্সের টাকা থেকে। ওই মানে যারা শিল্পপতি তারা যেমন একদিকে ইনকাম করে, তারা ট্যাক্সও বেশি দেয়, আবার তারা পাচারও করে, আমি দেখছি বড় চোররাই এই পুকুর চুরিটা করে। আমি ওই কৃষকের ওই ওই ট্যাক্সের টাকাটা আমি বেইমানি করি কেমন, আপনি আমার বলেন, যে মানুষটা রোদে পড়ে ফসল তৈরি করছে, আর আমি তো ওইখানে আমি তার কাছ থেকে হয়তো চাল কিনে খাইছি, কিন্তু ওটা তো তার রক্ত ঘাম, মানে ঘামের ঘামঝরা পয়সা থেকে। তো এগুলো তো দায়িত্ববোধ, এখন এই দায়িত্ববোধ নাই। আমি আশাবাদীও না, তবে বিএনপির রাজনৈতিক অবস্থান আমার ইতিবাচক মনে হয়েছে। আমি কারণ তারেক রহমানের আমি 10% গিরি দেখেছি, আমি হাওয়া ভবন দেখেছি, তখন আমি অতটা ছোট না, রাজনীতি বুঝি করি, এবং আমার মনে আছে বিএনপির আগের অবস্থান, সেই জায়গা থেকে তারা অনেকটা ম্যাচিওর। কিন্তু এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের আমি কড়া একজন সমালোচক হিসেবে বলি, আওয়ামী লীগের যারা সমর্থক আছেন বা আসলে এখন আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে দেশপ্রেমিক দল, মানে এত বড় সংখ্যার ভোট যাদের বা সমর্থক আছে তাদের বিকল্প নাই। এখন যদি এই গৃহযুদ্ধ হয়, আপনি যেটা ধারণা করছেন, হয়তো কালকে যে আমাদের এই ধারণাটা মিথ্যাও হইতে পারে, হয়তো এটা নাও হইতে পারে, কিন্তু